ক্লাস 10 এর সকল বন্ধুদের স্বাগত লেসন্স প্ল্যানার চ্যানেলে। তো আজকে আমরা দেখব ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো প্রথমেই দেখে নিই মাধ্যমিকের জন্য এই চ্যাপ্টার থেকে কত নম্বর আসে। তো মাধ্যমিকের জন্য এই চ্যাপ্টার থেকে 19 নম্বর অ্যালটেড আছে। তো কি কি ভাবে অ্যালটেড আছে সেটা আমরা দেখে নিই। প্রথমে এমসিকিউ থাকবে 3টে, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে 5টা, 1 মার্কস করে। তো এখানে গেল 8, শর্ট কোশ্চেন গেল 8 নাম্বার, মানে 1 মার্কসের কোশ্চেন। এবারে এসে টাইপ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে হচ্ছে 3টে, 2 মার্কসের, 6 নাম্বার। আর লং অ্যান্সার টাইপ 5 মার্কসের একটা লিখতে হবে, তাহলে 5, এই টোটাল হলো 19 নাম্বার এই চ্যাপ্টার থেকে থাকছে। তো আমরা দেখে নিই এবারে এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে। তো প্রথমেই আসছি উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদানে। তাহলে সংবেদনশীলতা বলতে আমরা কি বুঝি? সংবেদনশীলতা বলতে আমরা বুঝি উদ্দীপকের প্রভাবে কোনো জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে আমরা সংবেদনশীলতা বুঝি। আচ্ছা, এবারে উদ্দীপক যে কথাটা এলো, তো উদ্দীপক বলতে আমরা কি বুঝি? উদ্দীপক হচ্ছে এমন একটা বাহ্যিক শক্তি যার প্রভাবে কোনো জীব সাড়া প্রদানে বাধ্য হয়। যেমন মানুষের ক্ষেত্রে ধরি, যখন রান্না করার সময় হঠাৎ কোনো গরম কিছুতে হাত পড়লো, তখন আমরা তৎক্ষণাৎ হাতটা সরিয়ে নিই। তো এক্ষেত্রে গরম অর্থাৎ তাপ হচ্ছে এক্ষেত্রে উদ্দীপক, আর আমরা সাড়া প্রদান করছি অর্থাৎ হাতটা তুলে নিচ্ছি। তো এরকমই তাপ, চাপ, স্পর্শ, বিভিন্ন রাসায়নিক পদার্থ উদ্দীপক হিসেবে কাজ করে। তো উদ্ভিদের ক্ষেত্রে উদ্দীপক সেরকমই আছে, যেমন সূর্যের আলো, জল, অভিকর্ষজ টান, এগুলো উদ্দীপক হিসেবে উদ্ভিদের ক্ষেত্রে কাজ করে। তো এবারে উদ্দীপকের প্রভাবে আমরা অঙ্গ সঞ্চালন করছি, যেমন হাত তুলে নিচ্ছি, তারপরে চোখে আলো পড়লে চোখের পাতা বন্ধ করে দিচ্ছি। তো এগুলোকে আমরা বলি চলন। চলন বলতে আমরা কি বুঝি? যে কোনো জীব অঙ্গ সঞ্চালন করলে তাকে চলন বলা হয়। অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে হাত নাড়ছি, পা নাড়ছি, এগুলোকে বলছি চলন। আর গমন, চলনের মাধ্যমে কোনো জীব এক স্থান থেকে অন্য স্থানে গেলে, আমি হেঁটে এখান থেকে এখানে আসলাম, তো এটাকে বলছি গমন, কারণ আমি আমার স্থান পরিবর্তন করছি। তো এটাকে বলছে গমন। আচ্ছা, চলন আর গমনের মধ্যে তাহলে পার্থক্য কি হলো? চলন হচ্ছে নির্দিষ্ট স্থানে, একটা স্থানে দাঁড়িয়ে অঙ্গের সঞ্চালন, এটা শুধুমাত্র অঙ্গের সঞ্চালন। চলন হচ্ছে শুধুমাত্র অঙ্গের সঞ্চালন, আর গমন হচ্ছে চলনের দ্বারা স্থান পরিবর্তন। মানে চলনের সাহায্যে আমরা যে স্থান পরিবর্তন করি, অর্থাৎ স্থান পরিবর্তন করতে গেলে চলনটা অবশ্যই দরকার। তো সেক্ষেত্রে চলনের সাহায্যে স্থান পরিবর্তনকে বলছে গমন। আচ্ছা, চলন আর গমন কিন্তু স্বেচ্ছায় হতে পারে। আমি স্বেচ্ছায় হাত নাড়ছি, তো এটা চলন হচ্ছে। আমি স্বেচ্ছায় এখান থেকে ওখানে যাচ্ছি, সেটা গমন হচ্ছে। অর্থাৎ কোনো জীব স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে তার অঙ্গের সঞ্চালন করলে তাকে বলা হচ্ছে চলন। আর কোনো জীব স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে চলনের সাহায্যে স্থান পরিবর্তন করলে তাকে বলা হচ্ছে গমন। তো উদ্ভিদের ক্ষেত্রে চলন দেখা যায় কি কি? উদ্ভিদের ক্ষেত্রে সমস্ত উদ্ভিদেই চলন দেখা যায়, যেমন হচ্ছে ফুল ফুটছে বা গাছের ডাল বৃদ্ধি পাচ্ছে, এগুলো সব চলনের মধ্যে পড়ছে। আর গমন কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ, যেমন ক্লামাইডোমোনাস ভলভক্স। ক্লামাইডোমোনাস ভলভক্স এই সকল নিম্ন শ্রেণী এককোষী শৈবালদের দেহে কি দেখা যাচ্ছে? গমন দেখা যায়। এরা এককোষী শৈবাল। এদের দেহে গমন দেখা যাচ্ছে। তো এরপরে আসছে উদ্ভিদের চলন কি কি প্রকারের হয়। আচ্ছা, উদ্ভিদের চলন তো বুঝলাম। তো এটা প্রথম কে আবিষ্কার করে যে উদ্ভিদেরও প্রাণ আছে? তো সেটা প্রথম আবিষ্কার করে আমাদের আচার্য জগদীশ চন্দ্র বোস। কোন যন্ত্রটার সাহায্যে? সেটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে তিনি, আচার্য জগদীশ চন্দ্র বোস, আবিষ্কার করেন যে উদ্ভিদেরও প্রাণ আছে, এবং তিনি উদ্ভিদের দিয়ে চলন আবিষ্কার করেন। তো এই যন্ত্রটার নামটা
তোমাদেরকে মনে রাখতে হবে। তো মাঝে মাঝে পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় যে কোন যন্ত্রের সাহায্যে তিনি আবিষ্কার করেন, তো সেটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ। এবার হচ্ছে উদ্ভিদের দেহের চলন। তো উদ্ভিদের চলনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, কি কি? এক হচ্ছে ট্যাকটিক চলন, একটা হচ্ছে ট্রপিক চলন, আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন। তো প্রথমে আসি ট্যাকটিক চলনে। ট্যাকটিক চলন বলতে কি বোঝায়? ট্যাকটিক চলন বলতে বোঝায় উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন। উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন, সেটাকে বলা হচ্ছে ট্যাকটিক চলন। তো কি কি উদ্দীপক হতে পারে? যেমন আলো, তাপ, রাসায়নিক পদার্থ, ইত্যাদি। তো এই চলনটা কাদের দেহে দেখা যায়? তো আগেই বললাম যে নিম্ন শ্রেণী কিছু শৈবাল আছে, যেমন ক্লামাইডোমোনাস ভলভক্স। ক্লামাইডোমোনাস ভলভক্স এদের দেহে এদের দেহে ট্যাকটিক চলন দেখা যায়। এদের ক্ষেত্রে ট্যাকটিক চলনটা দেখা যায়। এরা এরা হচ্ছে ক্লামাইডোমোনাস ভলভক্স আলোর উৎসের দিকে ধাবিত হয়। আলোর উৎসের দিকে ধাবিত হয়, কিন্তু যদি তীব্র আলো চলে আসে বা এদের সংস্পর্শে তীব্র আলোর সমন্বয় ঘটে, তো এরা বিপরীত দিকে গমন করে। তো সেক্ষেত্রে বলছে সেটাকে হচ্ছে প্রতিকূল আলোকবর্তী চলন বা প্রতিকূল ট্যাকটিক চলন বলা হয়। এছাড়াও আর কি আছে, যেমন মসের শুক্রাণু ম্যালিক অ্যাসিড, ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, সেটা হচ্ছে রাসায়নিক পদার্থ দ্বারা ট্যাকটিক চলন সম্পন্ন হয় সেক্ষেত্রে। এবার আসছে ট্রপিক চলনের দিকে। ট্রপিক চলনে কি, ট্রপিক চলনকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন, আর জিওট্রপিক চলন। ট্রপিক চলন বলতে আমরা কি বুঝি? ট্রপিক চলন বলতে আমরা বুঝি কোনো উদ্দীপকের উৎসের দিকে বা গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের সঞ্চালন। এক্ষেত্রে কিন্তু সমগ্র উদ্ভিদের স্থান পরিবর্তন হচ্ছে না, এক্ষেত্রে শুধুমাত্র উদ্ভিদ অঙ্গের সঞ্চালন হচ্ছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র উদ্ভিদ অঙ্গের সঞ্চালন হচ্ছে উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথ অনুসারে। তো প্রথমে একে তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে, যেমন ফটোট্রপিক, হাইড্রোট্রপিক আর জিওট্রপিক। প্রথমে আসে ফটোট্রপিক চলনে। তো ফটোট্রপিক চলনটা বলতে এর নামের মধ্যেই বোঝা যাচ্ছে কি বোঝাতে চেয়েছে। ফটো কথার অর্থ হচ্ছে সূর্যের আলো, অর্থাৎ ফটোট্রপিক চলন হচ্ছে সূর্যের আলোর উৎসের দিকে উদ্ভিদাঙ্গের সঞ্চালনকে ফটোট্রপিক চলন বলা হচ্ছে। তো এবারে ফটোট্রপিক চলনকে ব্যাখ্যা করা যায় কিভাবে? তো একটা অন্ধকার ঘর আছে, তো সেখানে শুধুমাত্র একটাই জানলা আছে যেটাতে সূর্যের আলো প্রবেশ করে। তো সেই জানলার কাছে আমি যদি একটা গাছ সহ টবকে সেখানে রাখি,
তো কিছুদিন পর দেখা যাবে সেই গাছটার অভিমুখ, অর্থাৎ গাছটা যেদিকে বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে জানলার দিকটায়, যেদিক থেকে সূর্যের আলো আসছে। অর্থাৎ যেদিক থেকে সূর্যের আলো আসছে সেই অভিমুখে গাছটার বৃদ্ধি হচ্ছে। তো এক্ষেত্রে সেটা ফটোট্রপিক চলনের উদাহরণ। এবার হচ্ছে হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন চলন বলতে কি বোঝানো যাচ্ছে, যে হাইড্রো কথার অর্থ হচ্ছে জল। হাইড্রো কথার অর্থ জল, অর্থাৎ জল, এক্ষেত্রে জল একটা উদ্দীপকের ভূমিকা পালন করছে, অর্থাৎ জলের উৎসের দিকে উদ্ভিদ অঙ্গের সঞ্চালন। এবার হচ্ছে হাইড্রোট্রপিক চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায় সেটা স্পষ্টত আমরা সবাই জানি, যে মূলের ক্ষেত্রে হাইড্রোট্রপিক চলনটা দেখা যায়, অর্থাৎ মূল মাটির ভেতরে প্রবেশ করে জলের সন্ধান করে, অর্থাৎ জলের উৎসের দিকে মূলের গতিপথ নির্মিত হয়। তো সেক্ষেত্রে হাইড্রোট্রপিক চলনটা মূলের ক্ষেত্রে দেখা যায়, দেখা যায় হচ্ছে মূলে। আর সেরকম ভাবে ফটোট্রপিক চলনটা দেখা যাচ্ছে কাণ্ডে। আর হচ্ছে জিওট্রপিক চলন। জিওট্রপিক চলন, এখানে জিওট্রপিক বলতে বোঝানো হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন মাধ্যাকর্ষণ শক্তির টানের অভিমুখে হয় তখন সেক্ষেত্রে জিওট্রপিক চলন বলা হয়। এক্ষেত্রে যেমন মূল, মূল হচ্ছে মাটির ভেতরে প্রবেশ করছে, যেখানে পৃথিবীর ভরকেন্দ্র হচ্ছে পৃথিবীর কেন্দ্রে, অর্থাৎ মাটির নিচে। তো সেক্ষেত্রে অভিকর্ষণ টানটাও পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, তো মূলটা পৃথিবীর কেন্দ্রের দিকে বৃদ্ধি পায়, তো মাটির ভেতরে বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে জিওট্রপিক চলনটা দেখা যায় মূলে। মূলে দেখা যায়। আর কাণ্ডে কি দেখা যায়? কাণ্ডে দেখা যায় প্রতিকূল জিওট্রপিক চলন, অর্থাৎ কাণ্ডটা মাটির ওপরের দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ অভিকর্ষণ টানের বিপরীত দিকে বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে কাণ্ডে দেখা যায় প্রতিকূল জিওট্রপিক চলন। এবার আসছে ন্যাস্টিক চলনে। ন্যাস্টিক চলন বলতে কি বোঝায়? ন্যাস্টিক চলন হচ্ছে উদ্দীপকের তীব্রতার দ্বারা প্রভাবিত হয়ে উদ্ভিদ অঙ্গের সঞ্চালন। এক্ষেত্রে উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রভাবিত হয়। এক্ষেত্রে মূল বিষয় হচ্ছে উদ্দীপকের তীব্রতা, এর উপর ভিত্তি করে ন্যাস্টিক চলন সম্পন্ন হয়। এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন সিসমোন্যাস্টিক চলন, ফটোন্যাস্টিক চলন, তারপরে থার্মোন্যাস্টিক চলন। তো প্রথমে সেই সিসমোন্যাস্টিক চলন। এখানে সিসমোন্যাস্টিক চলন বলতে বোঝানো হচ্ছে ছোঁয়া বা স্পর্শকে, অর্থাৎ স্পর্শের দ্বারা চলন। সিসমোন্যাস্টিক কথার অর্থ বোঝায় যে স্পর্শের দ্বারা। তো স্পর্শের দ্বারা উদ্ভিদাঙ্গের চলন কোন ক্ষেত্রে দেখা যায়? লজ্জাবতী গাছের ক্ষেত্রে সিসমোন্যাস্টিক চলনটা দেখা যায়। আচ্ছা, লজ্জাবতী গাছে তোমরা কখনো লজ্জাবতী গাছে হাত দিয়ে দেখেছো? তো আমি দেখেছি। তো লজ্জাবতী গাছের পাতাতে হাত দিলে তো লজ্জাবতী গাছের পাতাগুলো মুদে যায়। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। অর্থাৎ লজ্জাবতী গাছে যখন পাতাতে হাত দেবে সেই পাতার যে রসস্ফীতি চাপ সেটা পরিবর্তিত হয়, অর্থাৎ পাতার কোষ থেকে জলগুলো পর্বতের কোষের দিকে চলে যায়, তো ফলে পাতায় রসস্ফীতি চাপ কমে যায়। তো সেক্ষেত্রে পাতাগুলো মুদে যায়। এটা একটা সিসমোন্যাস্টিক চলনের উদাহরণ। এটা হচ্ছে ফটোন্যাস্টিক চলন। সেই ফটো কথা অর্থ আলো, অর্থাৎ সূর্যের আলো তীব্রতার উপর ভিত্তি করে যে চলন হয় তাকে ফটোন্যাস্টিক চলন বলা হয়। এটা কোন ক্ষেত্রে দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে সূর্যমুখী ফুলের ক্ষেত্রে।
সূর্যমুখী, পদ্ম এই ফুলের ক্ষেত্রে কি দেখা যায়, এরা সূর্যের আলোতে ফুলগুলো ফোটে। এক্ষেত্রে সূর্যমুখী এবং পদ্মের ক্ষেত্রে শিশ্মনাষ্টি চলন দেখা যায়। আবার বিপরীত শিশ্মনাষ্টি চলন অর্থাৎ সূর্যের আলোর তীব্রতায় এরা যে ফুলগুলো মুদে যায় এবং কম আলোতে ফোটে সেগুলো হচ্ছে যেমন সন্ধ্যা মালতী। বিপরীত ফটোনাষ্টি কোন ক্ষেত্রে দেখা যায়, সন্ধ্যা মালতী। জুই, সন্ধ্যা মালতী, জুই এই ফুলগুলোর ক্ষেত্রে কি হয়, এই ফুলগুলোর ক্ষেত্রে সূর্যের কম আলোতে এরা ফোটে এবং সূর্যের বেশি আলোতে অর্থাৎ দিনের বেলাতে এই ফুলগুলো মুদে যায়। তো বিপরীত ফটোনাস্টি দেখা যায়, ফটোনাস্টিক দেখা যায় সন্ধ্যা মালতী এবং জুই। আর থার্মোনাস্টিক চলন, থার্মোনাস্টিক চলন হচ্ছে তাপের প্রভাবে ফুল ফোটে, তাপের প্রভাবে ফুল ফোটে, সেটা দেখা যায় হচ্ছে টিউলিপে, টিউলিপ ফুলে। এক্ষেত্রে থার্মোনাস্টিক চলে, তাপের প্রভাবে উদ্ভিদাঙ্গের সঞ্চালন, যেমন টিউলিপ ফুল অধিক তাপে, যেমন দিনের বেলায় অধিক তাপে টিউলিপ ফুলগুলো ফোটে, আবার রাত্রের বেলা কম তাপে এগুলো বুঝে যায়, তো টিউলিপ ফুল। আচ্ছা, এখন হচ্ছে ফটোন্যাস্টি এবং থার্মোন্যাস্টি ছাড়া উভয় একসাথে দেখা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই দেখা যেতে পারে। তেঁতুল গাছের ক্ষেত্রে কি দেখা যায়? তেঁতুল পাতা, তেঁতুল পাতা হচ্ছে সূর্যের আলো, মানে আলো প্লাস তাপ, তেঁতুল পাতার ক্ষেত্রে আলো প্লাস তাপ উভয়ের প্রভাবেই তেঁতুল পাতা খোলে এবং আলো আর তাপ যখন কমে যায় তখন তেঁতুল পাতাগুলো বুঝে যায়। তো একে একে কি বলা হয়, একে একটা বিশেষ নাম দেওয়া হয়, সেটা হচ্ছে নিক্টিন্যাস্টি চলন। তো নিক্টিন্যাস্টি চলন এই বিষয়ে একটু জেনে রাখবে, এটা একটু নোট করে রাখবে, যে পরীক্ষা খাতায় অনেক সময়, পরীক্ষায় অনেক সময় কোশ্চেন দিয়েছে যে নিক্টিন্যাস্টি চলন বলতে আমরা কি বুঝি। তো সেক্ষেত্রে আলো এবং তাপে উভয়ের প্রভাবে যে চলনটা দেখা যায় তাকে নিক্টিন্যাস্টি চলন বলা হয়। তো ন্যাস্টিক চলন এ কটাই ছিল। এবার হচ্ছে তিনটে চলনের মধ্যে পার্থক্য যদি বলে তো কি বলা যাবে? ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। তো ন্যাস্টিক চলনে উদ্দীপকের তীব্রতা, ট্রপিক চলনে উদ্দীপকের অভিমুখ, উৎস বা অভিমুখ। আর ট্যাকটিক চলনে এক্ষেত্রে উদ্দীপকের তীব্রতা প্লাস উদ্দীপকের উৎস বা অভিমুখ। তাহলে ট্যাকটিক চলনের ক্ষেত্রে উদ্দীপকের তীব্রতা এবং উৎস বা অভিমুখ উভয় উপর নির্ভর করে ট্যাকটিক চলন। টপিক চলন শুধুমাত্র উদ্দীপকের উৎস বা অভিমুখের উপর, আর ন্যাস্টিক চলন শুধুমাত্র উদ্দীপকের তীব্রতার উপর। এক্ষেত্রে উদ্ভিদাঙ্গের সামগ্রিক চলন সম্পন্ন হয়। আর এক্ষেত্রে উদ্ভিদের সামগ্রিক চলন অর্থাৎ স্থান পরিবর্তন ঘটে। এক্ষেত্রে উদ্ভিদাঙ্গের চলনটা উদ্দীপকের উৎসের অভিমুখে হয়, আর এক্ষেত্রে উদ্ভিদাঙ্গের চলন উদ্দীপকের তীব্রতার উপর ভিত্তি করে হয়। আর এই ট্রপিক চলনের ক্ষেত্রে অক্সিন হরমোনের ভূমিকা আছে। ট্রপিক চলন, অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলনে সাহায্য করে। তো উদ্ভিদের চলনে এই ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন এই তিনটে চলনই আছে। তো উদ্ভিদের চলন গেল এই পর্যন্ত। এবার আসছে উদ্ভিদের রাসায়নিক সমন্বয়ক অর্থাৎ উদ্ভিদ হরমোন। তো আগে জেনে নিয়ে হরমোন কি।
হরমোন হচ্ছে একটা জৈব রাসায়নিক পদার্থ যেটা যেটা উদ্ভিদ এবং প্রাণী উভয়তেই দেখা যায়। তো এটা একটা কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে ক্ষরিত হয়ে দেহ তরল বা ব্যাপন প্রক্রিয়ায় যে অঙ্গ থেকে ক্ষরিত হচ্ছে সেখান থেকে দূরে বাহিত হয়ে সেই স্থানে তার ক্রিয়া সম্পন্ন করে এবং ক্রিয়ার পর সেটা বিনষ্ট হয়ে যায়, সেটাকে আমরা বলি হরমোন। সেই রাসায়নিক জৈব রাসায়নিক পদার্থটাই হচ্ছে হরমোন। তো হরমোন কথাটি প্রথম কে আবিষ্কার করে? তো মানে কে নাম দেন হরমোন? সায়েন্টিস্ট বেরিল এবং স্টার্লিং প্রথম এটার নাম দেন হরমোন, যেটা গ্রিক শব্দ হরমাও থেকে উৎপত্তি লাভ করেছে। বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং হরমোন কথাটি প্রয়োগ করেন, নামকরণ করেন। আর উদ্ভিদে হরমোনের ক্রিয়া জানা যায়, এটাও আহ, জগদীশ চন্দ্র বসুর পরীক্ষা থেকে জানা যায় যে উদ্ভিদ দেহে হরমোন ক্রিয়া করে। আর উদ্ভিদ দেহে হরমোন হচ্ছে একটা হরমোন হচ্ছে অক্সিন, এটা নামকরণ করেন বিজ্ঞানী ভেন্ট। বিজ্ঞানী ভেন্ট অক্সিন হরমোনের নামকরণ করেন। তো এবারে জেনে নেওয়া যাক যে উদ্ভিদের দেহে কি কি হরমোন দেখা যায়। উদ্ভিদ দেহে মূলত তিন প্রকারের হরমোন দেখা যায়। আচ্ছা, এবারে দেখে নি উদ্ভিদ হরমোন। তো উদ্ভিদের দেহে মেইনলি তিন প্রকারের হরমোন দেখা যায়। তো কি কি? অক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইনিন, এই তিন প্রকার হরমোন দেখা যায়। তো প্রথমে আমরা আসি অক্সিনকে নিয়ে। অক্সিনের সংকেত হচ্ছে C10H9O2N। তো এটা হচ্ছে ইন্ডোল বর্গযুক্ত, অক্সিনটা হচ্ছে ইন্ডোল বর্গযুক্ত একটা হরমোন। আর কি? আর একটা বৈশিষ্ট্য আছে, এটা অম্লধর্মী। ইন্ডোল বর্গযুক্ত এবং অম্লধর্মী। তো এর রাসায়নিক বা কেমিক্যাল কম্পোজিশনে কি কি আছে? কার্বন আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই চারটে মৌল মিলিয়ে অক্সিন হরমোন প্রস্তুত করে, যেমন C10H9O2N অক্সিনের সংকেত এটা। তো এটা ইন্ডোল বর্গযুক্ত হরমোন এবং অম্লধর্মী হরমোন। এবার হচ্ছে অক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয় বা উদ্ভিদের দেহে কোথায় কোথায় দেখা যায়? তো উদ্ভিদের দেহে অক্সিন হরমোন দেখা যায় হচ্ছে যেগুলো বর্ধনশীল অঙ্গ উদ্ভিদের, যেমন কাণ্ডের মাথার অংশ বা কাণ্ডের বিটপ যেটাকে বলে, এবং মূলের ক্ষেত্রে মূলের যে রুট ক্যাপ বা রুট টিপ সেখানে হচ্ছে অক্সিন হরমোনটা বেশি পরিমাণে দেখা যায়। রুট মানে মূলের যে মাথার অংশটা অর্থাৎ রুট টিপ, সেক্ষেত্রে অক্সিন কম ঘনত্বে থাকে এবং অল্প পরিমাণে দেখা যায়। আর কাণ্ডের ক্ষেত্রে অক্সিন বেশি ঘনত্বে বেশি পরিমাণে দেখা যায়। তো একটা উদ্ভিদ আঁকি আমি।
যাই হোক, আমার আঁকা অতটা ভালো নয়, এখান থেকে বুঝবো যেটা হচ্ছে উম, তো এইখানে যেটা মাথার অংশ এটাকে বলা হচ্ছে বিটপ, আর এটা রুট ক্যাপ, সরি, রুট টিপ, রুট টিপ। তো এই বিটপে এক্ষেত্রে এই জায়গাটায় অক্সিনের পরিমাণ বেশি থাকে, আর এক্ষেত্রে অক্সিন হচ্ছে কম ঘনত্বে থাকে। অক্সিন থাকে, বৃদ্ধির জন্য অক্সিন দরকার, কিন্তু এক্ষেত্রে কম ঘনত্বে থাকে, আর এক্ষেত্রে বেশি ঘনত্বে থাকে এবং বেশি পরিমাণে থাকে অক্সিন, যার ফলে উদ্ভিদ লম্বায় বৃদ্ধি পায়। উদ্ভিদ বৃদ্ধি পেয়ে উদ্ভিদ লম্বাতে বৃদ্ধি পায়। অক্সিনের মূলত কাজ হচ্ছে উদ্ভিদকে বৃদ্ধি দান করা, অর্থাৎ উদ্ভিদ লম্বায় বৃদ্ধি পাবে, আর এক্ষেত্রে মূলটাও লম্বায় বৃদ্ধি পাবে, মূলটাও এদিকে বৃদ্ধি পাবে। তো এবারে অক্সিন কিভাবে আলো, এবারে আমরা আগের পড়াতে দেখলাম যে অক্সিন ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তো এবার আমরা দেখব অক্সিন কিভাবে ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে। তো ধরা যাক এটা একটা গাছ, আর এখানে আছে সূর্য। এবারে এক্ষেত্রে ট্রপিক চলন কিভাবে নিয়ন্ত্রণ করে, তো সূর্যের আলো এদিক থেকে গাছের ওপর পড়ছে, তো এদিকটা সূর্যের দিকের সাইড, আর এটা সূর্যের বিপরীত দিকের সাইড। তো এই জায়গাটায় সূর্যের বিপরীত দিক যেদিকে, সেদিকে অক্সিজেনের ঘনত্ব বেশি হয় এবং অক্সিজেন বেশি পরিমাণে সঞ্চয় সঞ্চয় হয় এই সূর্যের বিপরীত দিকের অংশটায়। আর এই সূর্যের দিকের যে অংশটা, সেটা অক্সিজেন কম পরিমাণে থাকে। তো এক্ষেত্রে যেহেতু এদিকে বেশি পরিমাণে থাকছে, তো এই দিকের অংশটা বেশি বৃদ্ধি পাবে, আর এই দিকের অংশটা কম বৃদ্ধি পাবে। এই দিকের কোষগুলো কম বিভাজিত হবে, আর এই দিকের কোষগুলো বেশি পরিমাণে বিভাজিত হবে। তো যদি একদিকে বেশি কম বিভাজিত হয়, তো একদিকে বেশি বিভাজিত হয়, তাহলে কি হবে, এটা আস্তে আস্তে এদিকে ঘুরতে থাকবে, অর্থাৎ এটা চেঞ্জ হয়ে এরকম ভাবে হবে। এই জায়গাটায় বেশি বৃদ্ধি হয়েছে, আর এই জায়গাটার কম বৃদ্ধি হয়েছে। এখানে কম বৃদ্ধি, আর এদিকে বেশি বৃদ্ধি। তো এদিকে যদি কম বৃদ্ধি হয় আর এদিকে বেশি বৃদ্ধি হলে কি হবে, এটা আস্তে আস্তে এদিকে বেঁকে যাবে, অর্থাৎ ডান দিকের দিকে বেঁকে যাবে। তো সূর্যের আলোর অভিমুখের দিকে বেঁকে যাবে এই উদ্ভিদটা। এক্ষেত্রে এইভাবে অক্সিন যেদিকে সূর্যের আলো পড়ছে সেদিকে কম পরিমাণে সঞ্চয় হয়, আর যেদিকে বেশি আলো পড়ছে সেদিকে বেশি, যেদিকে কম আলো পড়ছে সেদিকে বেশি পরিমাণে সঞ্চয় হয়, আর যেদিকে বেশি আলো অর্থাৎ সূর্যের দিকের অংশটায় সেদিকে কম পরিমাণে সঞ্চয় হয়। অর্থাৎ সূর্যের যেটা বিপরীত দিকে আছে সেদিকে বেশি পরিমাণে সঞ্চয় হয়, বেশি কোষ বিভাজন ঘটায়, ফলে সেদিকটা বেশি পরিমাণে বৃদ্ধি পায়। আর যেদিকটা সূর্যের দিকে আছে সেদিকে কম পরিমাণে সঞ্চয় হয়, কম বৃদ্ধি ঘটায়, অর্থাৎ কোষ বিভাজন কম হয়। তো ফলে যেদিকে বেশি হচ্ছে সেটা বেঁকে যায়। এভাবে এটা ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ফটোট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে, যে সূর্যের দিকে কাণ্ডটা বেঁকে যাচ্ছে। এবারে অক্সিন হরমোনের কাজ কি কি আছে, তো কয়েকটা অক্সিন হরমোনের নাম জেনে নিই। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে উদ্ভিদের দেহে প্রাপ্ত অক্সিন হরমোন। আই এ এ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে উদ্ভিদের দেহে প্রাপ্ত অক্সিন হরমোন। আর কি আছে, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, আইবিএ, এটা উদ্ভিদের দেহে প্রাপ্ত হরমোন, অক্সিন হরমোন।
এছাড়া কৃত্রিম অক্সিন হরমোন, যেটা আমরা পরীক্ষাগারে সংশ্লেষ করি বা তৈরি করি কৃত্রিম উপায়, সেগুলো কৃত্রিম অক্সিন হরমোনও আছে। সেটা হচ্ছে NAA, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড। NAA, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড। IPA, IPA 2,4-D, 2-fluoro-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D। তাই কৃত্রিম অক্সিন হরমোন NAA, IPA, 2,4-D, আর এগুলো হচ্ছে প্রাকৃতিক। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড প্রাকৃতিক। এছাড়া আছে IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ইন্ডোল বিউটারিক অ্যাসিড, IBA। এর দুটো হচ্ছে প্রাকৃতিক অক্সিন হরমোন, আর কৃত্রিম অক্সিন হরমোন NAA, ইন্ডোল ন্যাপথক্সের IPA এবং 2,4-D। এবারে উদ্ভিদে অক্সিন হরমোনের কাজ কি কি আছে? অক্সিনের উদ্ভিদ দেহে অক্সিনের কাজ। তো প্রথম কাজ হচ্ছে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি। উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি মূলত উদ্ভিদের বর্ধনশীল অংশ, যেখানে ভাজক কলা থাকে। উদ্ভিদের ভাজক কলা যুক্ত অংশ যেমন কাণ্ডের বিটপ, মূলের অগ্রভাগ, এগুলোতে অক্সিন বৃদ্ধি ঘটায়, অর্থাৎ উদ্ভিদের সার্বিক বৃদ্ধিতে, উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন। এছাড়াও কোষ বিভাজনে অক্সিন সাহায্য করে। আর কি আছে? ফল সৃষ্টিতে। ফল সৃষ্টিতে কি হয়, অর্থাৎ নিষেকের পর নিষেকের যখন অন্য একটা উদ্ভিদের শুক্রাণু, হ্যাঁ শুক্রাণু যখন ডিম্বাশয়ে এসে পতিত হয়, তখন ডিম্বাশয়ে অক্সিনের পরিমাণ বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে অক্সিনটা ডিম্বাশয়কে ফলে পরিণত করে, ধীরে ধীরে ফলে পরিণত করতে সাহায্য করে। এছাড়াও আহ, অনিষিক্ত ডিম্বাশয়ে অক্সিন প্রয়োগ করে ফল সৃষ্টি করা যায়, সেটা বীজহীন ফল হয়, সেটাকে বলা হয় পার্থেনোকার্পিক ফল। তো এখানে একটা কোশ্চেন আছে যে পার্থেনোকার্পি কি বা পার্থেনোকার্পিক ফল কি, পার্থেনোকার্পিক প্রসেসটা বা কি, পদ্ধতি কি? পরীক্ষায় কোশ্চেন আসে, এবং বেশ ভালো মাত্রায় এই কোশ্চেনটা আসে যে পার্থেনোকার্পি কি। পার্থেনোকার্পি হচ্ছে কৃত্রিম অক্সিন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন, অর্থাৎ কৃত্রিম অক্সিন কৃত্রিম অক্সিজেন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন। তো আমরা যেগুলো বাড়িতে ফল খাই, সেই ফলগুলোর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, তোমরাও দেখবে যে অনেক ক্ষেত্রেই দেখতে পাবে যে বীজ নেই ফলে। তো সেক্ষেত্রে সেগুলো পার্থেনোকার্পিক পদ্ধতির মাধ্যমে সেই ফলগুলো উৎপাদন করা হয়েছে। যেমন খুবই কমন একটা উদাহরণ, যেটা হচ্ছে কলা।
কলাতে কোনো বীজ দেখা যায় না, সেগুলো পার্থেনোকার্পি দ্বারা বা পার্থেনোকার্পি প্রসেস দ্বারা সেই কলাগুলোকে প্রস্তুত করা হয় বা ফলন ঘটানো হয়। এছাড়াও আঙ্গুর আছে, লেবু, এইসব ফলগুলোতে কৃত্রিম অক্সিন প্রয়োগ করে পার্থেনোকার্পি ঘটানো হয়। তো অক্সিনের কাজ, অক্সিন কি, অক্সিন সম্পর্কে আমরা জানলাম। এরপরে জানবো জিববারেলিন সম্পর্কে। তো তোমাদের যারা একটু লেখার দরকার তো লিখে নিতে পারো। ভিডিওটা